ক্লাস 6-এর প্রশ্নপত্র 2 রয়্যান মার্টিন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র 2-এর দ্বিতীয় পাঠটা তোমাদের করাবো। আগের পাঠে আমি 3 পর্যন্ত করিয়েছিলাম, এই পাঠে আমি 4 থেকে করাবো। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, এক একটা কি বলেছে, সরল করতে বলেছে। তো কি আছে সরলটা? 4 দাগের 1-এরটা 15 মাইনাস +4 +9 এর বিপরীত সংখ্যা। বিপরীত সংখ্যা এই হলো। দেখো কি করব, প্রথম এই 15 লিখলাম, মাইনাস এটা +4 লিখলাম, +9 এর বিপরীত সংখ্যা কত হয়? -9। এইবার এই 15 এই মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? এইটাকে এর বিপরীত সংখ্যা করতে হবে। তার মানে +4 এর বিপরীত সংখ্যা এই হলো প্লাস, আর এইটা হচ্ছে যেমন আছে -9 সেটাই রয়ে গেল। তাহলে এই হলো 15 +4 এর বিপরীত সংখ্যা কত হচ্ছে? -4 +9 এই হলো। এবার দেখো 15 মানে হচ্ছে +15 আর এটা -4, একটা পজিটিভ সংখ্যা আর একটা নেগেটিভ সংখ্যা যোগ করতে গেলে কি করতে হবে? 15 থেকে 4টাকে বিয়োগ করতে হবে, কত হবে? 11। এবং বেশির আগে দেখো, বেশি হচ্ছে 15, তার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন হলো প্লাস, আর হচ্ছে -9। এইবার এখানে দেখো এটা হচ্ছে বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বিয়োগ করতে হবে। 11 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে, এবং বেশির আগে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে +2। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল +2। এবার দেখো 2-এরটা বলছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। কি কি আছে যোগের সংযোগ নিয়ম যাচাই করার ক্ষেত্রে? এখানে 2-এর অঙ্কটা দেখো আছে +5 আছে, আর কত আছে? -3 আছে, আর আছে +2। এই 3টে সংখ্যার ক্ষেত্রে আমাকে যোগের সংযোগ নিয়মটা দেখাতে হবে। তার মানে আমাকে প্রথমে বার করতে হবে +5, এই যে এইটা -3 সেকেন্ড ব্র্যাকেট +2, মানে এটার সঙ্গে কি দেখাতে হবে? সমান +5 -3 +2 এই, ঠিক আছে? তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেটটা এদিকে আছে, এরপরে কি হলো? এইদিকে নিয়ে আসতে হবে, মানে তোমাকে এই দিকে যা হবে আর এই দিকে যা হবে দুটোর মান কিন্তু সমান হবে। এটা দুটোর মান যদি সমান হয় তাহলেই বলতে পারবে যে এতে সংযোগ নিয়ম মেনে চলো, মানে সেকেন্ড ব্র্যাকেটটা প্রথম দুটো সংখ্যাকে আর সেকেন্ড ব্র্যাকেটটা লাস্ট দুটো সংখ্যাকে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড করি, দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে +5 -3 এই +2, ঠিক আছে? এটা রয়েছে +5 আর -এ দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে কি করতে? বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, এবং দেখো বেশির আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে +2 হলো। তাহলে +2 আর এদিকেও +2 আছে, দুটো একই চিহ্ন মানে যোগ করতে হবে, তাহলে +4 হয়ে গেল, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ কি আছে? +5 -3 +2 এই, তাহলে +5 দেখো এই দিকে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে কি হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, চিহ্নটা কি হবে? 3-এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা হবে, কারণ বেশির আগে যে চিহ্ন হয় সেই চিহ্নটাই হয়। এবার দুটো বিপরীত চিহ্নযুক্ত দেখো, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, এবং বেশির আগে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে +4, তাহলে +4 হলো, এটাও +4। তাহলে কি হচ্ছে? অতএব যোগের সংযোগ নিয়ম মেনে চলে। যোগের সংযোগ নিয়ম মেনে চলে, যোগের সংযোগ নিয়ম মেনে চলে, এই হলো। এরপরে দেখো
তিনেরটা বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে এটা বিয়োগ করতে বলেছে। তাহলে কি হবে, তিনেরটা -25 মাইনাস +13। তাহলে এটা কি করতে হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তার জন্য আমি কি করব, -25 এই মাইনাসটাকে আমি প্লাস করলাম, করে এইখানে কি লিখবো, +13 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা, ঠিক আছে, +13 এর বিপরীত সংখ্যা। তাহলে -25 আর +13 বিপরীত সংখ্যা কি হবে, -13। এবার দেখো দুটোই কিন্তু নেগেটিভ সংখ্যা আছে, দুটোই কিন্তু কি আছে, নেগেটিভ সংখ্যা আছে। তাহলে কি করব, যোগ করব। তাহলে 5 আর 3 8, 2 আর 1 3, তাহলে -38 অ্যান্সার। এরপরে চারটা দেখো, সংখ্যা রেখায় যোগ করতে বলেছে, +6 আর -11, +6 আর -11। দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে, তাহলে 0 +1 +2 +3 +4 +5 +6 +7, তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7, -1 -2 -3 -4 -5 -6 -7, ঠিক আছে, এটা হলো। তাহলে এবার +6 প্রথমে যাব, দেখো 0 থেকে আমি যদি এদিকে যাই তাহলে এই হয়ে গেল +6, এটা হয়ে গেল +6। এবার এখান থেকে -11, দেখো এখান থেকে যদি 11 আসতে যাই তাহলে এই পর্যন্ত 6 7 8 9 10 11, তার মানে এই পর্যন্ত, এই -11। তাহলে আমি লাস্ট কোথায় এলাম, -5-এ। তাহলে এটা হয়ে যাবে, এখানে যদি প্লাস করি তাহলে এটা হয়ে যাবে -5 অ্যান্সার। এরপরে দেখো পাঁচেরটা বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে, -14 প্লাস -12 প্লাস 21। তাহলে পাঁচেরটা -14 প্লাস -12 প্লাস +21 কি হবে, দুটোই নেগেটিভ সংখ্যা আছে মানে যোগ হয়ে যাবে, 14 আর 12 26 হয়ে যাবে এবং চিহ্ন হবে মাইনাস। এই হলো +21 এবং -26 প্লাস 21 যোগ বিয়োগ করলে কি হবে, -5। আচ্ছা, পাঁচের দাগের একেরটা বলছে, দেখো বলছে প্রতিসম চিত্র বলতে কি বোঝো, আর আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটি। প্রতিসম চিত্র বলতে দেখো বলছে যেসব চিত্র কোনো সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ওই সরলরেখা বরাবর চিত্রটিকে ভাঁজ করলে হুবহু মিলে যায়, এই রকম চিত্রগুলিকে প্রতিসম চিত্র বলা হয়। যেমন ধরো এরকম একটা বৃত্ত রয়েছে, এর মাঝখান দিয়ে টানো, এটাকে ভাঁজ করে দেখো এর সঙ্গে মিলে যাবে, তাহলে এইটা হচ্ছে প্রতিসম চিত্র। যেমন দেখো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই মাঝখান দিয়ে টানো, যদি এটার সঙ্গে এটা মিলে যায় তখন এটাকে বলবো প্রতিসম চিত্র, ঠিক আছে। এইবার এখানে বলছে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটা। এই যে আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রের মাঝখান দিয়ে যদি টানি তাহলে এটা একটা প্রতিসম রেখা, আর এই মাঝখান দিয়ে টানলে এটা একটা প্রতিসম রেখা, দুটো হচ্ছে প্রতিসম রেখা দুটি। এরপরে কি বলছে, দুইয়েরটা 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলেছে এবং বৃত্তটির ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র এবং জ্যা নাম সহ চিহ্নিত করতে বলেছে। তাহলে কত বলেছে, 5.5 সেমি। তাহলে 5.5 সেমি আগে আমাকে একটা সরলরেখা নিতে হবে, এটা হচ্ছে একেরটা গেল, এটা হচ্ছে দুইয়েরটা। দেখো এই 5.5 সেমি, ঠিক আছে। এবার এটাকে সমান করো, এই এটাকে সমান করে কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। সরে গেল, একবার মাপটা নিয়ে নিই, এই কম্পাসটা একটু ঢিলে আছে বলে সরে গেল, এই ঠিক আছে। এই বাইরের যে লাইনটা ওটা নয়। তাহলে
এইটা হয়ে গেল বৃত্ত। এবার বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এবার বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যদি একটা সরল রেখা টানি, এই ধরো এটা হচ্ছে ও আর এটা হচ্ছে এ বি, তাহলে এ বিটা হয়ে গেল ব্যাস হয়ে গেল। ব্যাসার্ধ ধরো, ব্যাসার্ধ আমি যদি এরকম নিই, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর জ্যা, আচ্ছা কেন্দ্র হচ্ছে এটা, আর জ্যা আমি এরকম একটা স্ট্রেট লাইন নিয়ে নিই এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, ধর এটার নাম দিলাম ই আর এ, এটা হচ্ছে জ্যা। তাহলে এগুলো একটু লিখে দিই। তাহলে ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, ওসি হচ্ছে ব্যাসার্ধ, আর ইএফ, ইএফ হচ্ছে কি জ্যা। এই বোঝা গেল। এবার বলছে দেখো, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। খুব সহজ ব্যাপার। প্রথমে কি করব, এরকম একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এই এর উপরে 45 ডিগ্রি যে কোনো একটা চাপ নিলাম, চাপ নিয়ে এই এখানে বসিয়ে এই, এবার এই চাপটাই থাকলো এটার উপর, এই হলো 60 ডিগ্রি, এই হলো 120 ডিগ্রি, এবং এটাকে যদি অর্ধেক করি তাহলে এইটা হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, এই হলো 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে দুটো ভাগ করলেই হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এখানে চাপ টানাই রয়েছে, এখানে এই এই, তাহলে এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল 45 ডিগ্রি। নাম দিয়ে দাও এ ও বি, কোণ এ ও বি সমান হচ্ছে 45 ডিগ্রি। এরপর 6 দাগের গুলো কি বলছে, 6 দাগের এক একটা বলছে যে একটি সরলরেখা এবি অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। ওই সরলরেখাংশের বাইরের কোনো বিন্দু কে থেকে স্কেল ও কম্পাসের সাহায্যে এবি রেখাংশের উপরে কেএল একটা লম্ব অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমে কি করব, একটা এবি 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নেবো। এটা হচ্ছে 6 দাগের এক একটা, একটা 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আমি নেবো। দেখো এই হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এবি, যেটা দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এবার এর এই সরলরেখাংশের বাইরের কোন একটা বিন্দু, ধরো এইখানে একটা বিন্দু কে নেওয়া হলো, এই কে থেকে স্কেল ও কম্পাসের সাহায্যে এর উপরে, এই বি এর উপরে কেএল একটা লম্ব অঙ্কন করতে বলছি। এই 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 একটা চাপ নিলাম, যেটা সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করলো। এবার এখান থেকে এই চাপ আর এই চাপটাই থাকবে, এই ঠিক আছে। এই বিন্দু থেকে এইটা হয়ে গেল লম্ব, অর্থাৎ কে এল। তাহলে এখানে কি লিখব, কে এল লম্ব এবি, কে এল লম্ব এবি। এরপরে চাঁদার সাহায্যে বলছে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণটিকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে প্রথমে একটা সরল রেখা নিয়ে নিলাম, এই ঠিক আছে। এবার এইটাকে কি করব, 120 ডিগ্রি একটা কোণ আঁকতে বলেছে, তাহলে এটাকে এই বিন্দুটাকে এর সঙ্গে ঠেকাবো আর এই স্ট্রেট লাইনটাকে এর সঙ্গে ঠেকাবো। তাহলে এইভাবে দিলাম, দেওয়ার পরে দেখে 110 120, 120 হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি যোগ করে দিলাম। এই
এটা হয়ে গেল 120 ডিগ্রি। এবার এইটাকে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাথে সমান 4 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে একটা যে কোনো চাপ নিলাম, চাপ নিয়ে নিয়ে এই টানা হলো। এবার এটাকে প্রথমে অর্ধেক করব, একটু সরিয়ে নিলাম, নিয়ে এই চাপটাই থাকলো তাহলে এটা হয়ে গেল কি অর্ধেক। ওকে, এটা হয়ে গেল অর্ধেক। এবার এই অর্ধেকগুলোকে আবার দুটো করে ভাগ করব। তো চাপ তো টানাই রয়েছে, একটা মাপ এরকম ছোট করে নিলাম, নিয়ে টানলো, টানলো, আবার এদিকেও দিলাম, তাহলে আমার 4টে কিন্তু ভাগ হয়ে গেল। দেখো এখান থেকে গেল একটা, আর এখান থেকে বুঝা গেল। এটা হচ্ছে ও, আর এ ও বি এটা হচ্ছে কোণটা 120 ডিগ্রি কোণ। এ ও বি কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটাকে সমান 4টে ভাগ করা হয়েছে। এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, মানে বি ও সি কোণ, সি ও ডি কোণ, ডি ও ই কোণ, আর এ ও ই কোণ প্রত্যেকটা কিন্তু সমান ভাগ। তাহলে এ ও বি ত্রিভুজ কোণটাকে সমান 4 ভাগে ভাগ করা হলো। এরপরে 3-এরটা দেখো কি বলছে। বলছে চাঁদার সাহায্যে শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে দেখো 105 ডিগ্রিটাকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে 90 আর 120-র মাঝখানে ডিফারেন্স কত আছে? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি অর্ধেক করি তাহলে 15 ডিগ্রি করে পেয়ে যাব। বোঝা গেল? তাহলে দেখো এই হলো। তাহলে প্রথমে আমি কি করব? 90 ডিগ্রি টানবো। 90 আর 120 অর্ধেক করতে হবে। 60, 120 এটাকে অর্ধেক, এটা 90 হলো। দেখো 90 হলো। 90 আর 120 অর্ধেক করে দাও, তুমি এখানে 15 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এইটা 15 আর এটা 90, তার মানে কত হয়ে গেল? 105। তাহলে এ ও বি সমান 105 ডিগ্রি। এরপর 7-এর দাগের অঙ্কটা দেখো। বলছে তোমাদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দেয়া রয়েছে কিলোগ্রামে। এই যে দেখো দেয়া রয়েছে 32, 32, 37, এইভাবে 30 জন ছাত্রের ওজন দেওয়া রয়েছে। এই কাঁচা তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। প্রথমে আমায় যেটা করতে হবে, এই ওজনগুলোকে আগে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা হবে। তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি। দেখো 30 জন ছাত্রের ওজনগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। 31 থেকে শুরু করে 40 পর্যন্ত। দেখো 31 একবার আছে, 32 আছে 4 বার, 33 আছে 2 বার, 34 আছে 4 বার, 35 আছে 5 বার। এইভাবে কিন্তু আমি পুরোটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, সাজাবার পরে এবার এখানে আমি পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করছি। দেখো ওজন লিখলাম, ট্যালি মার্ক লিখলাম, আর ছাত্র সংখ্যা লিখলাম। ওজন কি কি রয়েছে? দেখো 31 রয়েছে, তারপরে রয়েছে 32, ঠিক আছে, তারপরে 33, 34, 35, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 40 পর্যন্ত রয়েছে। এবার 31-এ কতজন আছে? ওখান থেকে গুনে গুনে বার করতে হবে। 31-এর আছে 1 জন। আচ্ছা, 32-এর আছে 4 জন, 33-এর আছে 2 জন, 34-এর আছে 1, 2, 3, 4 জন,
ওটা যে তোমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়েছো সেইখান থেকে তোমরা পেয়ে যাবে। 35-এর কটা আছে? 1 2 3 4 5টা। 36-এর 5টা। 37-এর 5টা। 38-এর 1টা। 39-এর 1টা। 40-এর 2টো। এই হয়ে গেল। এবার ট্যালি মার্কগুলো দেখো, এখানে 1টা দাঁড়িয়ে হবে, এখানে 1 2 3 4টে হলো, এখানে কি হলো 2টো হলো, 1 2 3 4টে হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 1টা, এটার 1টা, আর এটার 2টো। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু পরিসংখ্যা বিভাজন তালিকা। তোমরা এখানে লিখে দেবে যে পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো বলে এটা করবে। এরপরে 8-এর দাগের চলে আসছি। 8-এর দাগের কি বলছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। একটা বলছে রামবাবুর ব্যাগের দোকানের 1 সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। দেখো, বার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিয়ে দিয়েছে। ব্যাগ বিক্রির সংখ্যা 40, 30, 35, 25, 20, 30। 1 একক সমান 5টি ব্যাগ নিয়ে উপরের তথ্যগুলিকে স্তম্ভচিত্রে প্রকাশ করতে বলেছে। এই ঠিক আছে, এখানে নাম দিলাম এক্স, এখানে ওয়াই দিলাম। ঠিক আছে, তো এই দিকটা আমি কি দেখবো? এদিকে লিখবো বার। বারে কি কি আছে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। আর এই দিকে লিখবো ব্যাগ বিক্রির সংখ্যা। ব্যাগ বিক্রির সংখ্যা। এবার এইখানে আমি এককগুলো দিচ্ছি। ধরো সমান দূরত্বে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম নাম দিলাম। এবার এই 1 একক মানে হচ্ছে যখনই আমি 1 একক পর্যন্ত বাড়াবো তখন আমার 5টা ব্যাগ। তাহলে উল্লম্ব রেখা বরাবর 1 একক সমান 5টি ব্যাগ। মানে এখানে 1 একক যাওয়া মানে হচ্ছে 5টা ব্যাগ, 2 একক যাওয়া মানে 10টা ব্যাগ, এরকম। তাহলে সোমবার কটা ব্যাগ আছে? 40টা। তাই 40কে 5 দিয়ে ভাগ করলে 5 8 40, তার মানে 8 একক পর্যন্ত যাবে। তাহলে 8 একক পর্যন্ত, এই 8 একক। ঠিক আছে, মঙ্গলবার হচ্ছে 30টা। 30টা মানে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তাহলে 5 6 30, তাহলে 6 হচ্ছে এখানে মঙ্গলবার। এটা হয়ে গেল মঙ্গলবার। বুধবারের কি আছে? 35টা, মানে 5 7 35, 7 ঘর পর্যন্ত যাবে। হয়ে গেল। আর 25 মানে 5 5 25, বৃহস্পতিবার। এই হলো। আর শুক্রবার হচ্ছে 20, 5 4 20, 4 ঘর। আর শনিবার হচ্ছে 30, অর্থাৎ 5 6 30। তাহলে এই হয়ে গেল স্তম্ভচিত্র। ঠিক আছে, স্তম্ভচিত্রটাকে তোমরা এরকম একটু ডিজাইন করে দিতে পারো। সেম চিত্র করতে হবে। তাহলে এই হয়ে গেল 8-এর দাগের একই অঙ্কটা। ঠিক আছে, এবার 8-এর দাগের 2-এরটা কি বলছে? তোমাদের 20 জন বন্ধুর পছন্দের ফল খাওয়ার তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। তো ফলের নাম আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর, আর বন্ধুর সংখ্যা দিয়ে দিয়েছে 4 6 2 3 5।
তাহলে দেখো এক্স ওয়াই, তাহলে এখানে বন্ধুর সংখ্যা, এখানে হচ্ছে ফলের নাম, এইদিকে দিলাম ফলের নাম, তার মানে আম জাম না আপেল আছে, আপেল আপেল পেয়ারা কলা শসা আর আঙুর, ঠিক আছে। আর এদিকে হচ্ছে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা, ঠিক আছে। বন্ধুর সংখ্যা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে উল্লম্ব রেখা বরাবর, উল্লম্ব রেখা বরাবর 1 একক, 1 একক সমান একজন বন্ধু, ব্যাস বোঝা গেল। তাহলে আপেলে কটা আছে? 4জন বন্ধু, তাহলে এইখানে হচ্ছে আপেল, এই এটা হচ্ছে আপেল। পেয়ারা হচ্ছে 6, মানে এই জায়গায় দেখো, পেয়ারা হচ্ছে 6টা, আর হচ্ছে 6জন বন্ধু। আর কলা হচ্ছে 2জন, কলা হচ্ছে 2জন, আর শশা হচ্ছে 3জন, আর আঙুর হচ্ছে 5জন। ঠিক আছে, এই হয়ে গেল দেখো এই গ্রাফ, যেটাকে বলা হচ্ছে স্তম্ভ চিত্র। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নপত্রের পার্ট 2টাও কিন্তু আমি করিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে বোঝার চেষ্টা করো এবং নিজে করার চেষ্টা করো। আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।